মাস্তিপুর খুব ছোট্ট একটা গ্রাম ছিল। সেখানকার মানুষ একদম সহজ সরল ছিল। গ্রামের নতুন ইন্টার স্কুল কলেজ খোলা হয়েছিল আর শহরের একজন হেডমাস্টারকে এই গ্রামে পাঠানো হয়েছিল। আশিস শহরে বেড়ে উঠেছিল আর তাকে মাস্তিপুর ইন্টার কলেজের হেডমাস্টার বানানো হয়েছিল। তাহলে আজ আমাদের স্কুলের প্রথম দিন। স্কুলের বাইরে সমস্ত গ্রামবাসী আর বাচ্চারা জড়ো হয়ে দাঁড়িয়েছিল। গ্রাম প্রধান সুভাষও বেশ খুশি ছিল, কিন্তু সুভাষের স্ত্রী সুমন একটু খুশি ছিল না। আর আমাদের হেডমাস্টার আশিস মশাইকে মস্তিপুরে স্বাগতম। আর আমাদের মাস্তিপুরের বাচ্চারাও এখন থেকে পড়ালেখা করে ভালো কলেজে অ্যাডমিশন নেবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। সুমন ফিস ফিস করে সুভাষকে বলে, সে যে বড় হেডমাস্টার হতে, আমিও তো এতটাই পড়ালেখা করেছি, আমাকে তো কেউ হেডমাস্টার বানায়নি। আশিস স্কুলের ভেতরে যাচ্ছিল, তখনই বিল্ডিং ভেঙে পড়ে যায়। সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর অবাক হয়ে দেখতে থাকে। এটা কিভাবে হলো? অসম্ভব। জানি না কিভাবে হলো, আমি তো ভালো সিমেন্ট লাগিয়েছিলাম, এটা কিভাবে হলো? বলো বীরজু। জানি না ভাইয়া, এটা তো ভাবনারও বাইরে। তখনই এক বুড়ি হাসতে হাসতে তাদের কাছে আসে। ওকে জাগিয়ে দিয়েছো তোমরা। আরে ও কি বলছে? কিছু না স্যার, এই বুড়ি তো একটা পাগল। বাদ দিন, আমরা আবারও এই স্কুল বানাবো। ব্যাস 1 মাসের মধ্যেই আমরা এটা বানিয়ে ফেলবো। ততদিন অবধি আপনি আমাদের বাড়িতে থাকতে পারেন। যখন স্কুল বানানো হয়ে যাবে তখনই আবার পড়ালেখা শুরু করিয়ে দেবেন। আরে ওটার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, তার কি দরকার? তুমি চুপ করো, আজ থেকে আশিস স্যার আমাদের বাড়িতেই থাকবে। আবার স্কুল বানানো শুরু হলো। সবাই খুব মনোযোগ দিয়ে কাজ শুরু করলো। তারপর আশিস সুভাষের বাড়িতে থাকতে শুরু করলো। সে নিচের ঘরে ঘুমাচ্ছিল। তখনই হঠাৎ জোরে চিৎকারের আওয়াজ শোনা যায়। সে উঠে দাঁড়ায় আর বাড়ির বাইরে চলে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। অন্যদিকে বীরজু তার বাড়িতে আরাম করে ঘুমাচ্ছিল। হঠাৎ বীরজুর চোখেও বাতাসে উঠতে শুরু করে। তার ঘুম ভেঙে যায়। এটা কি হচ্ছে? আমাকে কেউ নিচে নামাও। বীরজুর চৌকি অনেক জোরে মাটিতে পড়ে যায়। চৌকিটা ভেঙে যায়। বীরজু কিছুই বুঝতে পারছিল না। সে অনেক ব্যথা পায় আর প্রচন্ড ভয় পেয়ে যায়। সামনে এসো। এটা কোন ধরনের ফাজলামি? তখনই হঠাৎ ভয়ানক এক নাক কাটা ডাইনি প্রকট হয় আর তার সামনে গিয়ে দাঁড়ায়। সে থরথর করে কাঁপতে শুরু করে। ডাইনি তার গলা টিপে ধরে। তখনই বীরজু তাকে একদম কাছ থেকে দেখে চিৎকার শুরু করে। তুমি? এরই মধ্যে ডাইনি বীরজুর চোখ বের করে নেয়। তারপর তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেয়। চারদিকে রক্ত আর রক্ত। গ্রামের লোকেরা সকাল সকাল উঠে ক্ষেতের দিকে যাচ্ছিল। রাস্তার মাঝে সবাই সেই জায়গায় আসে যেখানে স্কুল বানানো হচ্ছিল। 2 গ্রামবাসী সুনীল আর শিয়াং যখনই সেই জায়গাটার সামনে যায়, তারা দেখে বীরজুর মাথা স্কুলের গেটের সাথে ঝুলানো। তার মাথা থেকে তখন রক্ত গড়িয়ে পড়ছিল। কাটা মাথা দেখে তারা দুজন ভয়ের কারণে সেখানেই জমে যায়। তারপর তারা সেখান থেকে সোজা গ্রাম প্রধানের বাড়িতে যায়। গ্রাম প্রধান? সুনীল, কি হয়েছে বলো? এত ভয় পেয়ে আছো কেন তুমি? ওই বীরজুর কাটা মাথা স্কুলের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। এই খবর গ্রামে আগুনের মতো ছেয়ে যায়। সবাই স্কুলের সামনে গিয়ে জড়ো হয়। এই কাজ কোনো মানুষ তো করেনি, এটা কোনো মানুষের কাজ মনে হচ্ছে না। ভূতের কাজ এটা। এখন কার পালা? আশিসের ঘুম আসছিল না। সে শুধুমাত্র সে অপেক্ষাতেই ছিল যে কখন স্কুল বানানো হবে আর সে পড়ানো শুরু করবে। আর সে বুঝতেই পারছিল না যে এসব কে করছে। নিশ্চিত এই গ্রামের কোনো লোক যে চায় না স্কুল হোক। তখন সে হঠাৎ আরো একটি চিৎকার শুনতে পায়।
সে দৌড়ে বাড়ি থেকে বের হয়। সে একটি ছায়া দেখতে পায় যে একটা শাড়ি পরা ছিল। সে পালাচ্ছিল। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? আশিসও তার পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু ছায়াটা তার থেকেও জোরে দৌড়াচ্ছিল। কিন্তু তখনই সে আরো একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা গ্রাম প্রধানের বাড়ির দিক থেকে আসছিল। তখনই হঠাৎ ছায়াটাও পালানো বন্ধ করে দেয়। আশিস ছায়াটাকে দেখে। ছায়াটার পেছনে ঘুরে আশিস দেখে এটা সুমান, কিন্তু সে পালাচ্ছে কেন আর কোথায় যাচ্ছিল? কিন্তু এসব প্রশ্নের থেকেও বাড়ি ফিরে আর সেখানে কি হচ্ছে তা জানাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আশিসের কাছে। তাই সে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়ির সামনে মানুষের ভিড় জমে গিয়েছিল। সে দেখে সুভাষ মরে পড়ে আছে, আর তার রক্তে মাখানো শরীরটা সেখানেই পড়ে আছে, কিন্তু তার মাথাটা সেখানে নেই। তখনই সুনীল দৌড়ে, গ্রাম প্রধানের কাটা মাথা পুলের সাথে ঝুলানো। তুমি কি কাউকে এখানে আসতে দেখেছিলে? না স্যার। এরই মধ্যে সুমানু সেখানে চলে আসে। কি কে করলো এসব? আমার তো মনে হচ্ছে এটা তোমারই কোনো চক্রান্ত। কে? হ্যাঁ, আমি কাল রাতে একটি চিৎকার শুনেছি, আর তারপর যখন আমি চিৎকার শুনে বাইরে আসি তখন সুমন সেখান থেকে পালাচ্ছিল। আমি নিজের চোখে ওকে পালাতে দেখেছি। হ্যাঁ, আমি পালাচ্ছিলাম, কিন্তু আমি কারো খুন করিনি। আমি আমার নিজের স্বামীকে কেন মারবো? তাহলে তুমি পালাচ্ছিলে কেন? কারণ আমি আশিসকে ভয় দেখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আমি এই স্কুলে হেডমাস্টার হতে চেয়েছিলাম। ওই চিৎকারটা আমার ছিল, কিন্তু আমি তখনই কাউকে সে মারিনি। বুড়ি সেখানে চলে আসে। দুই শিকার, পরবর্তী জনকে। এসব তুমি কি বলছো? আম্মা কিসের শিকার? এক মিনিট, আমার মনে হয় এই দুই খুনের সাথে স্কুলের কোনো সম্পর্ক আছে। বীরজু স্কুল বানানোর উদ্যোগে সবার থেকে এগিয়েছিল, সে এখন আর নেই। আমার স্বামী আশিস মশাইকে শহর থেকে এখানে ডেকে এনেছে, সেও এখন আর নেই। মানে যেই হোক না কেন, তার পরবর্তী শিকার আশিস মশাই। আমি? হ্যাঁ, আমরা গ্রামের সবাই মিলে আপনাকে বাঁচাবো। আপনি আমাদের বাচ্চাদের জন্য এত কিছু করতে যাচ্ছেন, আর আমাকে তো আমার স্বামীর মৃত্যুর বদলাও তো নিতে হবে। কিন্তু কিভাবে? কাল রাতে আমরা সবাই ঘুমানোর নাটক করব, আর দেখব কে আশিস মশাইকে মারতে আসছে। আশিস মশাই, আপনি যখনই ওকে দেখতে পাবেন তখনই ঘন্টা বাজাবেন। সুমান আশিসকে একটি ঘন্টা দিয়ে দেয়। পরের রাতটাও খুব জলদি এসে পড়ে। সবাই এই রাতের জন্য অপেক্ষা করছিল, ডাইনিও। মাঝরাতে আশিসের চোখে বাতাসে উঠতে শুরু করে। ডাইনি তার সামনে এসে দাঁড়ায়। আশিস সেই ঘন্টা বাজায়। গ্রামের সবাই তৎক্ষণাৎ একত্রিত হয়ে যায়। ডাইনিকে ঘিরে ফেলা হয়। এত ভয়ানক নাক কাটা ডাইনি, তার হাতে ধারালো নখ, চোখের রাগ। তুমি? পাদমাসি? কে 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 কে- কে ও? কিন্তু তুমি তো... তোমরা আমার বাচ্চাকে স্কুলে পড়তে দাওনি, কারণ আমরা নিচু জাতি ছিলাম। যখন সে ভুলবশত তোমাদের বাচ্চার জিনিসপত্র চুরি নিয়েছিল, তখন তোমরা সবাই সবার সামনে আমার নাক কেটে দিয়েছিলে, আর আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলে। আর এখন গ্রামে স্কুল খুলেছে তোমাদের বাচ্চাদের জন্য। এটা কখনো হতে দিব না আমি। ভালোই হয়েছে সবাই চলে এসেছো। আমি তো এক এক করে সবাইকে মারতে চেয়েছিলাম। ডাইনি আরও রেগে যায়।
আর সে সামনের দিকে এগিয়ে সুনীলের মাথা ধরে নেয়। তারপর সেটাকে পিষে ফেলে, তার মাথা ফেটে যায় আর তার রক্ত চারদিকে ছড়িয়ে পড়ে। এখন সে শিয়াঙ্গের দিকে তাকিয়ে এগিয়ে যায়। সবাই পালাতে শুরু করে। শিয়াঙ্গকে ধরে সে তার 2 টুকরো করে ফেলে। তখনই সেই বুড়িটা আবার সেখানে আসে। থাম ডাইনি! বুড়ি ডাইনির চুলের মুঠি ধরে আর তার চোখ থেকে একটি শক্তি ছুঁড়ে মারে। ডাইনি এখন একদম শান্ত হয়ে গিয়েছিল। তুমি? হ্যাঁ, আমি। তোর মরার পর থেকে এখন অবধি পাগল হয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এইভাবে সবাইকে মারলে কি হবে? এরা সবাই তো আগে থেকেই মৃত। এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। উঁচু জাত নিচু জাতের চক্করে সব কিছু ভুলে গেছে এরা। আমি যদি এই কথাটা আগে জানতাম তাহলে কখনোই ওই গ্রামে আসতাম না। এমন মানুষদেরকে পড়িয়ে আর কি হবে? সবাই অনেক বেশি লজ্জিত হয়ে পড়েছিল। কেউ কিছু বলতে পারছিল না। সুমন বলে, পাদমাসি, আমাদেরকে মাফ করে দাও বোন। আমরা এত বড় ভুল করে ফেলেছিলাম তা আমরা বুঝতেই পারিনি। আজ থেকে গ্রামের সবাই সমান সমান, কেউই ছোট বড় নই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ডাইনি গ্রামবাসীদের বিশ্বাস করে আর এইভাবে ডাইনি তার গ্রাম থেকে জাতের রোগ দূর করে দেয়। স্কুল তৈরি হয় আর কোনো ভেদাভেদ ছাড়াই সবাই পড়াশোনা করতে শুরু করে। সেই ডাইনি যদিও রেগেছিল, কিন্তু সে কি ভুল ছিল? নিজেই নিজেকে প্রশ্ন করুন।